এখন শুরু করব দণ্ডবিধি আইন 1860 সালের 46 নম্বর আইন। এই আইনের অধ্যায় 23টে ধারা আছে। সমস্ত অধ্যায় আমাদের পড়া লাগবে না, কিছু কিছু অধ্যায় পড়াই বাদ। আর কিছু অধ্যায় আছে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমন আমরা চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ, পঞ্চম অধ্যায় গুরুত্বপূর্ণ। এই চতুর্থ এবং পঞ্চমেতে প্রশ্ন থাকে, হুবহু থাকে, এটা না এটা থাকবেই ইনশাল্লাহ, যে কোনো পদের পরীক্ষা থাকবে। আর আমাদের এই ক্লাস রেকর্ডিং হয়, আমরা গ্রুপে দেই এবং ইউটিউবে এই ক্লাস ছেড়ে দেয়। আপনারা যথার্থই ধারাবাহিক ক্লাস থাকে, ধারাবাহিকভাবে দেখে নেবেন। কষ্টের মাঝে ক্লাস করা রানিং সম্ভব না অনেকেরই, কিন্তু ক্লাস আপনি যে কোনো সময় সুযোগ পেলে দেখে নেবেন। এই দণ্ডবিধি আইনের দ্বারা আছে লেগে 1 থেকে 565 1 থেকে 511টা 1 থেকে 511টা আমরা এখানে আলোচনা করব। আর 220 থেকে 250 ধারা, 220 থেকে 280 ধারা। এর মধ্যে আবার গুরুত্বপূর্ণ ধারা আছে, সেইগুলোর কথা আমি আপনাদেরকে শেয়ার করব এবং বর্তমান আলোচনা অব্যাহত রাখছি। পরবর্তী পরীক্ষার প্রশ্ন দেওয়ার সাথে সাথে, রুটিন দেওয়ার সাথে সাথে আমরা এই ক্লাসগুলো প্রশ্ন এবং এমসিকিউ আকারে পড়ব। এই আইনগুলো এমসিকিউ আকারে পড়ব এবং দীর্ঘ সময় দিনে 3 বার ক্লাস নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে ক্লাসে এএসআই নিরস্ত্র, এএসআই এবি এবং এটিএসআই থাকে। এটিএসআই এবং এবিদের জন্য রাত্রিবেলায় ক্লাসের তৎকালীন সময় আয়োজন করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। এখন দণ্ডবিধি আইনের পঞ্চম অধ্যায়ের আলোচনা। এই পঞ্চম অধ্যায়ের আলোচনা হলো সহায়তা সম্পর্কিত। এই পঞ্চম অধ্যায়ের আলোচনা হচ্ছে সহায়তা সম্পর্কিত। এই সহায়তার থেকে প্রশ্ন আসে না এমন কোনো বার নেই। তাহলে পঞ্চম ধারার 1-এ দণ্ডবিধি আইন 1860 সালের কি যেন আসছে, 1860 সালের 107 ধারায় কি বলছে? সহায়তা প্ররোচনা। সহায়তা আর প্ররোচনা একই জিনিস। সহায়তা আর সহায়তাকারী পার্থক্য আছে। 108-এ আছে সহায়তাকারী, দুইটার পার্থক্য করে পড়বেন, তাহলে বুঝতে সহজ হয়। সহায়তাকারীকে যে সহায়তা করছে বা প্ররোচনা দিয়েছে। আমি ইয়াসিনকে বললাম যে অমুকরে খুন করো, অমুকের বাড়ি পুরায় দাও, তাহলে আমি সহায়তা দান করতেছি বা প্ররোচনা দিচ্ছি কারে? ইয়াসিন রে, খেয়াল করবেন। আর ইয়াসিন আমার সহায়তা পায়া অন্যের ঘর পুরাইছে, অন্যের ঘরেতে চুরি করছে, তাহলে ইয়াসিন আছে 108 সহায়তাকারী। ইয়াসিন হলো সহায়তাকারী, আমি ইয়াসিনকে ব্যবহার করলাম। তাহলে আমরা ক্লাসে দুইজনই আছি। একজন হলো প্ররোচনা, আমি হলো প্ররোচনা দিছি বা সহায়তা করতেছি। আমার সংজ্ঞা হলো 107 ধারা। আমার সংজ্ঞা হলো 107 ধারা। আর যে আমার প্ররোচনায় বা সহায়তায় ওই অপরাধটা সংগঠন করে, তিনি হচ্ছেন লেগে সহায়তাকারী। সহজ করে আরো, আমাদের আগে চিঠির যুগ ছিল ঠু বা ফরম। ঠু মানে যিনি ছাড়ে, ফরম বলে যিনি পায়, তাই তো? প্রেরক বা প্রাপক, ভাষাগত পার্থক্য। প্রেরক যিনি পাঠায়, আর যিনি প্রাপক যিনি চিঠিটা পান, এরকম না? প্রাপক হলে চিঠি পায় আর প্রেরক হলে চিঠি পাঠায়। বাংলা ভাষা তো সহজ না, কঠিন ভাষা, কিন্তু আমরা সচরাচর কথা বলি, মনে ধরে না, তাহলে 107-এ পারবেন সহায়তা বা প্ররোচনা। যদি সংজ্ঞা আসে 107 দ্বারা সংজ্ঞা পারবেন সহায়তা বা প্ররোচনা। আর 108-এ বলছে দুষ্কর্মের সহায়তাকারী, যে এই প্ররোচনা বা সহায়তা পাওয়ার পরে ওই অপরাধ সংগঠন করে, তিনি হলে সহায়তা করলেন। তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবেন? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধ করার জন্য প্ররোচনা দেয় বা সহায়তা প্রদান করে, উক্ত ব্যক্তি ওই প্ররোচনা বা সহায়তার ফলে কার্য সংগঠন করে, তাহলে উক্ত ব্যক্তি কি বললেন? সহায়তা করেছেন বা প্ররোচনা দান করেছেন বলেই গণ্য হবে। তাহলে সহায়তাকারী হচ্ছে কোন ব্যক্তি? যিনি সহায়তা বা প্ররোচনা, কিন্তু একজন, 107 দ্বারা। আর 108-এ বলছে কি? এই প্ররোচনা আর সহায়তা পাওয়ার পরে যে ব্যক্তি অপরাধটা সংগঠন করে, কার্যটা করে, কাজটা সম্পূর্ণ করে, সেই ব্যক্তি হচ্ছে লেগে সহায়তাকারী মানে কাজ সম্পাদনকারী। আমি 107-এ বলছি, আমি কাজ দেবো আপনারে। আমি যেমন এখানে ক্লাস করাই, আপনাদের উৎসাহ উদ্দীপনা দেয় পড়াশোনা করার জন্য। এই যে আপনারা উৎসাহ উদ্দীপনা পড়াশোনা করেন, আর যে
আমি তাহলে কি করলাম, প্ররোচনা দিলাম আপনাদের বা সহায়তা করলাম, বিদ্যুৎ চলে গেছে আমার হলো। আর আপনি কি করলেন, এই প্ররোচনা সহায়তা করার পরে আপনি এই কার্যক্রম পরিচালনা করলেন, পড়াশোনা করেন, লেখাপড়া করেন, পরীক্ষার প্রস্তুতি নেন, আপনি হলো সহায়তাকারী। সহজ না? আপনি সহায়তাকারী, এর বেশি কিছু বোঝার নাই। বোঝা হলে এখন 109 নম্বর ধারা বলবো, আপনি খেয়াল করবেন। ক্লাসে একজন আছেন, মন খারাপ হবে না, পৃথিবীর কারোর র্যাঙ্ক না হোক, আপনার যদি হয় মনে করেন আপনার তো র্যাঙ্ক হয়েছে, বাকি কার হইলো না হলে আপনার দেওয়ার দরকার নেই। এই ক্লাসের রেকর্ডিং অনেকে শুনবে, হয়তো সময়ের কারণে প্রয়োজনের তাকে দিয়ে পারে না। এটা আমি একলা ফেসাল পাইতেছি, আপনার দিয়ে পারলেও আমার যা, 10 জন নিয়ে করলেও আমার তাই। অতএব আমার কিছু ভয় নাই, সমস্যা নেই, কিন্তু আমি অন্ধকারে পড়ে গেছি। এখন 109, সমস্যা নাই। 109-তে বলছে কি, দণ্ডবিধি আইন, খেয়াল করবেন, দণ্ডবিধি আইন 1 থেকে শুরু করে 108 পর্যন্ত কিন্তু কোনো শাস্তির কথা উল্লেখ ছিল না। এখন শুরু হলো শাস্তির দ্বারা। দণ্ডবিধি আইন 109 থেকে গেলে শাস্তি শুরু, 511 পর্যন্ত শাস্তি আছে। এর ভিতর কিছু সংজ্ঞা আছে, কিন্তু শুরুর ধারা কত, 109। দণ্ডবিধি আইন 109 থেকে গেলে শাস্তির দ্বারা শুরু, আর এই শাস্তি চলবে হলো 511 পর্যন্ত। তাহলে আমরা এত সময় যা পড়লাম, কি এত সময় বিভিন্ন সংজ্ঞা পড়লাম, টিকা পড়লাম, ব্যতিক্রম সমূহ পড়লাম, তারপর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে পড়ে নিছি। এবং পঞ্চম অধ্যায় আসে আমরা 107 এবং 8-এ সংজ্ঞা পাইছি। এটা প্ররোচনা বা সহায়তার সংজ্ঞা, এটা প্ররোচনাকারীর সংজ্ঞা পাইছি। এই সংজ্ঞাগুলো 107 আর 8। আর 109 হচ্ছে পড়বেন কি, 109 আমরা পড়ব যদি দণ্ডবিধি আইনে 109 থেকে শাস্তি শুরু। এই যে এখন ফৌজদারি কার্যবিধি, আমি তফসিল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছিলাম, বলছিলাম ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল। এই দ্বিতীয় তফসিল যে পাবেন, এই দ্বিতীয় তফসিলের 109-তে দেখবেন লেখা আছে শাস্তি শুরু আছে। এই তফসিলে 9টা কলাম আছে, 8টা কলাম আছে মনে হয়। এই কলামগুলো দেখে দেখে নেবেন, মুখস্থ করার কিছু নেই। এই সেই 9 ধারা, 109 থেকে আমার শাস্তির কথা। 109 ধারায় কার শাস্তি দেওয়া হয় খেয়াল করবেন। এই দণ্ডবিধি 109 থেকে 511 বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ সংগঠন হবে, অপরাধের কথা উল্লেখ আছে। এই অপরাধে, প্রত্যেক অপরাধেই সহায়তার শাস্তির কথা উল্লেখ নাই। যেমন 161, 62, 63, 64 এখানে অপরাধের সহায়তার কথা উল্লেখ আছে, কিন্তু চুরির অপরাধের সহায়তার কথা উল্লেখ নাই, ডাকাতির অপরাধের সহায়তার উল্লেখ নাই, খুনের অপরাধের সহায়তার উল্লেখ নাই। তাহলে খুন করলেন একজন সহায়তা করলো, তাহলে সহায়তা কি বাঁচে যাবে? বাঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। আইনের ফাঁক ফোকরায় আপনি পার পাওয়া যাওয়ার কোনো সুযোগ নাই। তাই 109 ধারায় কি বলছে, কঠিন কিছু না। 109 ধারায় বলছে, দণ্ডবিধি আইনে কোনো অপরাধ যখন সংগঠিত হয়েছে, কোনো অপরাধ যখন সংগঠিত হয়, এই অপরাধ কোনো এক ব্যক্তি সংগঠন করে, কিন্তু এই অপরাধ যে সংগঠন করছে সে স্বেচ্ছায় বুঝে শুনে করে নাই, কোনো এক ব্যক্তির প্ররোচনায় বা সহায়তায়। কার প্ররোচনায়? 107 ধারা যে ব্যক্তি প্ররোচনা দিছিল বা সহায়তা করছিল, আর 108-এ যে প্ররোচনাকারী এই খুন করে ফেলাইছে। খুনিতে সহায়তার শাস্তি নাই, কিন্তু সহায়তাকারী ইয়াসিন আমার সাথে ক্লাসে এখন রানিং আছেন। আমি ইয়াসিনকে বলছিলাম যে আপনি লোকপান নামক ব্যক্তিকে খুন করেন। ইয়াসিন টাস করে লোকপানের খুন করে ফেলাইছে। ইয়াসিনের শাস্তি কত হবে? 302 ধারা হবে। তাহলে রিজাল্ট কি হবে? রিজাল্ট পার পাওয়া যাবে না? রিজাল্টের কোনো ধারা নাই, কিন্তু আইন বলছে, ব্রিটিশ বলে গেছে না, এই রিজাল্টের পার পাওয়ার সুযোগ নাই। ইয়াসিন যখন ধরা পড়ছে, রিমান্ডে গেছে, তো তথ্য বিশ্লেষণ তদন্ত করে দেখা গেছে রিজাউলের সহায়তায়, রিজাউলের কাছে প্ররোচনা পাওয়ার পরেই এই ইয়াসিন খুন করে বসে। তখন এই ইয়াসিনের ধারায় শাস্তি হবে 302 ধারা, ইয়াসিন খুনের দণ্ডে দণ্ডিত হবে, অপরাধের শাস্তি হবে। আর এই রিজাউলের বিচার হবে কত? 302/109। আমি সহায়তা করছিলাম, সমান অপরাধে অপরাধী। কথা শুনবেন না? তাহলে 109 আপনি কখন লাগাবেন? যখন দেখবেন আমার নামের পেছে লেখা আছে 109/102, 302, মনে করবেন এই রিজাউল হলো প্ররোচনাকারী বা সহায়তা দান করছিল। কথা ক্লিয়ার? আর ইয়াসিন কি করছিল? খুন করে বসছিল। ইয়াসিনের শাস্তি হবে 302, আর রিজাউল আছে পার পাওয়ার সুযোগ। রিজাউল 302/109। আইনি যখন চার্জশিট দেখবেন, পুলিশের সিডি দেখবেন, এইগুলো দেখলে তখন সব দৃশ্য মনে হয়, সব দৃশ্যমান। এইগুলো লেখা থাকলে, আপনার আইন পড়া থাকলে আপনি তখন হাসবেন, এই ধারা লাগছে, আমি তো সব জানি।
আর না জানা থাকলে ওই ধারাগুলো নিয়ে দেখবেন আর অজরেই কাঁদবেন। কি কি ধারা দেশে? উদাহরণস্বরূপ, যখন দারোগা আপনার গায়ে হাত দিয়ে বলবে ইয়াসিন ভাই আপনার তো কোনো সমস্যা নাই, আপনার ধারা দেবে একটাই 302, আর রিজাউলের দৃষ্টি দুটিয়ে, রিজাউল অন্যায় করছে 302 আর 109। আপনি এসে বললেন যে রিজাউল ভাই ধারা দুটিয়ে দেশে, আমার একটা দেশে, কিন্তু কাজ কিন্তু এটাই গোটা ফেলাইছে। ঠিক আছে, রিজাল্ট দুটোতেও যে কাজ করছে, রিজাল্ট সহায়তাকারীর কারণে আর আপনি অপরাধ ঘটানোর কারণে। সুন্দর লাগতেছে তো আপনার? অবশ্যই সুন্দর লাগবে। কষ্ট, আইন মিষ্টি জিনিস না, যখন আপনি শিখে ফেলাবেন, যেমন আমার বলতে ভালো লাগে, আপনার শুনতে কষ্ট লাগে, আপনি শিখে ফেলাবেন, আপনার ভালো লাগবে। আসেন সামনে বাড়ি। এরপর আসছে 110। 110-এ কি বলছে? দণ্ডবিধি আইন 110-এ বলছে হচ্ছে লেগে 109-এর সাথে পড়বে 114, বিপরীতমুখী। কিছু কিছু জিনিস সহজ করে পড়ি। এই 109-এর সাথে 114 পড়ব। কেন পড়ব? 109 আপনাকে আমি সহায়তা দিয়ে ছেড়ে দিয়েছিলাম, ইয়াসিনকে সহায়তা দিয়েই আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু 114-তে আপনার যে আমি ইয়াসিনকে যে প্ররোচনা বা সহায়তা দিছি সেইটা ঘটনাস্থলে উপস্থিত থাকে। কথাটা খেয়াল করবেন। 114 কিছু মাঝের দ্বারা বাদ দিছি, মনে করেন না পারি না তা না, বুঝাবো। 109-এর সাথে 114 পড়বেন, বিপরীতমুখী। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না ইয়াসিন আরাফাতের সাথে, ইয়াসিন আরাফাতকে প্ররোচনা দিয়েছিলাম 109, কিন্তু এই অপরাধ যখন ইয়াসিন সংগঠন করছিল তখন এই রিজাউল এই ঘটনাস্থলে উপস্থিত ছিল। খুন করার সময় রিজাউল উপস্থিত থেকে ওই ইয়াসিনকে প্ররোচনা দিয়েছে, দাওয়া গেছে, বটিয়া গেছে, বলছে মার, কুপাতি থাক। ইয়াসিন কুপাতি থাকছে। যদি ঘটনাস্থলে উপস্থিত থাকে, প্ররোচনা বা সহায়তা দেয়, তার শাস্তি 114। তাহলে কি এটা কথা বলে ছাড়িয়ে দিলাম, আপনি কাজ করে বেড়ালেন, তাহলে 109। আর যখন আমি আপনাকে ঘটনাস্থলে উপস্থিত থাকে প্ররোচনা বা সহায়তা দিলাম, তাহলে 114। তাহলে ঘটনাস্থলে উপস্থিত থাকে যদি আপনাকে আমি সহায়তা দেই, তাহলে 114 দ্বারা অপরাধ সংগঠিত হয়। ইয়াসিন ভাই বুঝতে পারতেছেন? আমি আপনাকে এখান থেকে বললাম যে ইয়াসিন ভাই আপনি বেরাকে যাই এই কাজ করবেন, খুন করে ফেলা দেন অমকের, উদাহরণস্বরূপ ঘর পুড়ায় দেবেন, আপনি যা কাজটা করে ফেললেন, তাহলে অপরাধ কত? আপনি খুন করলে 302, আর আমি যে করলাম 109 আর 302, কারণ আমি এখান থেকে খুলনাতে কমান্ড করছি। আর আমি রাঙ্গামাটি রিজার্ভ বাজারে পাশের রুমি দ্বারা বললাম আপনি সালেরকে খুন করেন, সালে নামক ব্যক্তিকে খুন করেন, এই নেন বটি, এই নেন দাও, আপনি তাস করে খুন করে বসলেন। তাহলে এই যে আমি কিন্তু খুন করি নাই, খুন করছেন আপনি। কিন্তু এখন আমার কি হবে? আপনার শাস্তি 302, আমার হবে 302/114। তখন আদালত বলবে ঘটনাস্থলে এই রিজাউল উপস্থিত ছিল, উপস্থিত থেকে সহযোগিতা করছে। শুনতেন না? ইয়াসিন ভাই মুখস্থ করার জিনিস না, পড়া বোঝার জিনিস। সুসি মুখস্থ করে ফেলবেন, লাগে থাকবেন। মনে করেন না রিজাউল ভাইয়ের পক্ষে শুনবো না, কারুর না কারুর কাছে আপনার শুনতে হবে, কাউকে না কাউকে গুরু মানতেই হবে, তারপরে বর্তমান পদোন্নতি। চলে গেলাম 114 শেষ। এখন চলে আসেন 110 দ্বারা। 110 দ্বারা কি বলছে? আমি ইয়াসিনকে, আপনি সামনে আছেন, আপনার কথা বলি, মাইন্ড করবেন না। আমি রিজাউল করিম ইয়াসিনকে প্ররোচনা দিছি যে ইয়াসিন ভাই আপনি চিটাগাং বসে খুন করবেন, অমকের গাড়ি পুরাবেন, অমকের মেয়েকে ইপটিজিং করবেন। আমি কি বলছি? এই প্ররোচনা দিয়েছি ছাড়ি আপনার চিটাগাং যা করবেন। কিন্তু আপনি আমার কথা শুনে চিটাগাং না যে আপনি ঢাকা চলে গেছেন, ঢাকায় যা খুন করছেন, ধর্ষণ করছেন, বাড়িঘর পুরাইছেন, আপনি স্বতন্ত্র অপরাধ করছেন। এই অপরাধের জন্য এই দায়ভার এই রিজাউলের হবে না, হবে কার? ইয়াসিন ভাইয়ের হবে। তাহলে এই অপরাধ হবে ইয়াসিনের হবে, কারণ আমি যে প্ররোচনা দিছিলাম এই প্ররোচনার সাথে ইয়াসিনের কার্যক্রম মেলে নাই। আমি বলছিলাম চিটাগাং যে অপরাধ করার জন্য, ইয়াসিন গেছে ঢাকায়, ইয়াসিন ঢাকায় যা স্বতন্ত্র অপরাধ করছে। আমি বলছিলাম ঘর পুরা দিতি, ও ঘর তো পুরাইছে, যা কিছু স্বর্ণ অলঙ্কার চুরি করছে। আমি কি ইয়াসিন ভাই আপনাকে চুরি করতে বলছিলাম? চুরি করতে বলছিলাম না। ওই যে চুরির অপরাধ করছেন, স্বতন্ত্র অপরাধ, আপনি বুদ্ধি খাটা করছেন, ওর দায়ভার আপনার। কিন্তু আপনি যে ঘর পোড়াতে বলছিলাম, ঘরে গেছেন ঠিকই, কিন্তু ঘরের থেকে মালামাল চুরি করে নিয়ে আসছেন। তাহলে কি এই অপরাধটা আমি আপনার করতে বলছিলাম? করতে বলি নাই। তাই 110-এ বলছে স্বতন্ত্র যদি আপনি কোনো অপরাধ করেন, প্ররোচনাকারী বা সহায়তা, প্ররোচনা বা সহায়তা যিনি দেন, প্ররোচনাকারী সেই কাজ অপেক্ষা ভিন্ন কোনো অপরাধ সংগঠন করছে, স্বতন্ত্র কোনো অপরাধ, একাই স্বাধীন অপরাধ করছে। আমি চুরি করার জন্য গিরিয়ে পাঠাইছিলাম,
আমি খুন করার জন্য পাঠাইছিলাম, আমি ডাকাতি করার জন্য পাঠাইছিলাম, সে অপেক্ষা আপনি অন্য কোনো কাজ করে ফেলছেন, ওই নারীর সাথে আপনি এমনি থাকে চলে আসছেন, বা একটা অপরাধ সংগঠন করছেন যেটা আমি আপনাকে প্ররোচনা দেই নাই। কথাটা ভাঙিয়ে ভাঙিয়ে আমাদের অপরাধ দিয়ে উদাহরণ দিয়ে বলতেছি, এটা আমাদের ক্লাসে শেখার জন্য, কোনো অপরাধ সংগঠন করার জন্য আমাদের এই ক্লাসের আয়োজন না। তাহলে আপনি 110 দ্বারা কি বলছি, আমি আপনাকে সহায়তা করছিলাম ফোন চুরি করার জন্য, কিন্তু আপনি ফোন চুরি না করে আপনি ঘরে আগুন ধরা দিয়েছেন, স্বতন্ত্র অপরাধ করছেন। এই অপরাধের শাস্তি আপনাকেই ভোগ করতে হবে, আমার ভোগ করা লাগবে না। কথা ক্লিয়ার? 110। 111 পড়াবো না, 111টা জটিল কঠিল, আমার দেখার সুযোগ হয় নাই তেমন, এটা আমি দেখার পরে পড়বো। 112 আর 113 পড়বেন, মিলায় পড়বেন। 112 আর 113 কিরকম? 112 বলছে হচ্ছে কি, আমি রিজাউল করিম, আমি ইয়াসিনকে বললাম, ইয়াসিন ভাই আপনি একটা কাজ করবেন, একজন লোক আমার পাশের বাড়ি ক্রোক করবে, পুলিশ আসবে, মালামাল ক্রোক করতে আসবে, ওই বা সমন দিতে আসবে, ওই সমন দেওয়ার সময় ব্যক্তির বাধা সৃষ্টি করবেন যেন সমন জারি করতে না পারে, অথবা যে ক্রোক করতে আসবে সরকারি কর্মচারী, তারে আপনি বাধা দান করবেন। ইয়াসিন ভাই শুনে খুশি, আমি এলাকার মরল ক্ষমতাবান লোক, তাই না? ইয়াসিন ভাই রাজি হয়ে গেছে। এখন যখনই ওই সরকারি কর্মচারী সমন জারি করতে আসে বা সম্পত্তি ক্রোক করতে আসে, ইয়াসিন ভাই বাধা দিচ্ছে। বাধা দিলে যে লোকটা আছে সে তো আর প্রতিবন্ধী না, সে বাধা অতিক্রম করবে, এটাই তার স্বাভাবিক। আমরা কিন্তু আত্মরক্ষার অধিকার পড়ে আছি, এটা স্বাভাবিক না? তাহলে ইয়াসিন ভাইয়ের সাথে কিন্তু দস্তাদস্তি হতে পারে। ইয়াসিন ভাই এই দস্তাদস্তির মুখ দিয়ে বলছে, হাত দিয়ে ঠেকাইছে, ঠেকা দিয়ে যাওয়ার পরে এমন একটা চোদন মারছে, এমন একটা আঘাত মারছে, সরকারি কর্মচারী গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে গেছে। তাহলে কি হলো? অপরাধ সংগঠিত হয়ে গেল না? কিন্তু আমি আপনাকে বলছিলাম কি ইয়াসিন ভাই আপনি তাকে বাধা দান করবেন, কিন্তু এই বাধা দান করতে গেলে যে এখানে গুরুতর আঘাতের সম্ভাবনা হতে পারে, এটা কি আমার জানা নাই? এটা অবশ্যই যদি আমার জানা থাকে তাহলে আমি এই দায় থেকে রেহাই পাবো না। আমি যে আপনাকে পাঠালাম, প্ররোচনা দিলাম, এই দায় থেকে আমি রেহাই পাবো না। আর যদি আমার এরকম জানা না থাকে, ইয়াসিন এরকম স্বাভাবিক একটা বাধা দিতে কয়েছি, সে গুরুতর আঘাত করে বসে হাত কেটে ফেলা দিয়েছে, এত বড় অপরাধ করবে আমার জানা ছিল না, তাহলে আমি মাপ পাবো। কিন্তু যখন আমার জানার তো থাকার দরকার, এই বাধা দিতে গেলে অবশ্যই ধাওয়া পাল্টা দেওয়া হবে, ধস্তাধস্তি হবে, সেইখানে ইয়াসিন উত্তেজিত হবে, হয় আঘাত করে বসবে, এই ক্ষেত্রে আমি পার পাওয়ার সুযোগ নাই, এই ক্ষেত্রে আমার পার পাওয়া যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমি আপনাকে পাঠাইছিলাম কি জন্য ইয়াসিন ভাই 113-তে 112-তে, যে আপনি বাধা দেন, কিন্তু আপনি বাধা না দিয়েই আপনি কি করছেন? বাধা না দিয়ে বাধা দিয়েছিলেন, কিন্তু বাধার এক পর্যায়ে আপনি উত্তেজিত হয়ে গরম হয়ে তাকে গুরুতর আঘাত করে বসছেন। এই দায়ভার আমার উপর বর্তা হয়। কখন বর্তাবে? আমি যখন বুঝতে পারবো যে না, বাধা দিতে গেলে সে লোক গুরুতর আঘাত করতেও পারে। এইবার আসেন 13, সেম কথাই। 13-তে আমি বলছি ইয়াসিন ভাই আমাদের বাড়ির এলাকায় যে সমন জারি করতে আসবে বা যে ক্রোক করতে আসবে, উক্ত ব্যক্তিকে তুই বাধা দিবি, গুরুতর আঘাত করবি, ওই বেটা যেন এদিক না প্রবেশ করতে পারে, ওর হাত পা ভাঙিয়ে দিবি। তখন আপনি করছেন কিছু ক্ষমতা পাওয়া গেছে, রিজাউল ভাই বলছে এলাকার মরল, আপনি কি করছেন? তারে এমন একটা মাথায় আঘাত করছেন যে গুরুতর আঘাত করতে বলছি, ও লোক জায়গায় খালাস হয়ে গেছে, মারা গেছে। তাহলে এই যে আপনাকে আমি শিখালাম যে গুরুতর আঘাত করবেন, এই গুরুতর আঘাত করতে যা উক্ত ব্যক্তিকে আপনি মারিয়ে ফেলালেন, তাহলে আমার তো জানার দরকার ছিল যে গুরুতর আঘাত করতে যে গেছে ইয়াসিন, ও লোকটি কিন্তু মারাও যেতে পারে। এই দায় থেকে আমি রেহাই পাবো না, পাওয়ার কোনো সুযোগ আমার নাই। এইটুক বলছে, বুঝে পড়বেন। আমি পড়লাম, এবার মূল লাইনটা পড়বেন, দেখবেন মিলে যাবে। এরপরে সূচনা মুখস্থ করবেন। এরপরে আসেন 114 আর 114 তো পড়াই ফেলালাম। 114 কি বলছি? ঘটনা স্থলে উপস্থিত থাকে যদি আপনাকে প্ররোচনা দেয়, সেই শাস্তি। 109-এর সাথে 114, 112 আর 113 সেম পাশাপাশি কথা, খালি পার্থক্য বুঝে পড়বেন আর সূচি মুখস্থ করবেন। এখন পর্ব লোকে 114 আর 116, এখান থেকে প্রশ্ন আসে, এইখান থেকে প্রশ্ন আসে কিরকম বলবো। 115-তে বলছে হচ্ছে লোকে এমন অপরাধ, 114-তে বলছে মৃত্যু বা গুরুতর অপরাধ সংগঠনের সহায়তা করছি। আমি বলছি ইয়াসিন ভাই আপনি লোকপানকে মেরে দেন কি? তাহলে আপনি যদি লোকপানকে মেরে দেন, আমি আপনাকে প্ররোচনা দিলাম, ইয়াসিন ভাই আপনি কি করতে গেছেন? লোকপানকে মারতে গেছেন।
বা আমি আপনাকে বলছি লুকমানকে মারি ফেলা দেবেন, তাহলে এই যদি আমি মারার কথা বললাম, খুন করার কথা বললাম, আর ইয়াসিন ভাই বলল কি আমি অপরাধ করতে পারবো না, করে না, তাহলে কি মৃত্যুদণ্ড বা কারাদণ্ড, মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধ করার প্ররোচনা দিলাম যদি অপরাধ সংগঠিত না হয়। আমি আপনাকে অপরাধ করার জন্য প্ররোচনা দিলাম, কিন্তু অপরাধ সংগঠন আপনি করলেন না, সেক্ষেত্রে আমি রিজাউল অপরাধী। মুখ দিয়ে কথা বলার সময় এই জন্য সাবধান, বলে ফেললেই হবে না এই যে আমি আপনাকে এটা খুন করার জন্য, ধর্ষণ করার জন্য প্ররোচনা দিলেন, আপনি করলেন না, তার জন্য আমার শাস্তি কত হবে? 115। দেখেন, অপরাধ হলো না, মুখ দিয়ে বলার কারণে আমার শাস্তি। তাহলে এই মুখ দিয়ে বলার কারণে আমার শাস্তি হচ্ছে কত দ্বারায়? 115। তাও কি জন্য হবে? এই অপরাধটা হচ্ছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধ করার ক্ষেত্রে যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড আছে, দণ্ডবিধিতে মনে হয় 9টা না 10টা ধারা আছে, মৃত্যুদণ্ড ধারা আছে, সেই ধারার অপরাধ করার জন্য আমি আপনাকে প্ররোচনা দিছিলাম। এই প্ররোচনা পাওয়ার কারণে আপনি বলছেন যে আমি এই ঘটনা ঘটাবো না, এই অপরাধ করব না, সেই ক্ষেত্রে আমার অপরাধ, সেই ক্ষেত্রে কি হবে? আমার অপরাধ হবে। এই ক্লাসে আরেকজন কি আসছেন? সুরায়া বাজাক। তাহলে আমি কি বলছি? 15 দ্বারা আমি আপনাকে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর জন্যই প্ররোচনা দিছিলাম, কিন্তু ইয়াসিন ভাই বলছে আমি এই ঘটনা ঘটাতেই রাজি না। তার মানে ইয়াসিন ভাইয়ের কোনো অপরাধ হবে না, কিন্তু আমি যে আপনাকে উস্কানি দিছিলাম, আমি আপনাকে প্ররোচনা দিছিলাম, আমি আপনাকে সহায়তা করছিলাম, সেই ক্ষেত্রে আমি রেজাল্ট পার পাবো না, করে না। তাহলে 115তে কি বলছে? মৃত্যু বা মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধ করার জন্য, মৃত্যুদণ্ডে 115 বলছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার জন্য যদি আমি আপনাকে প্ররোচনা দেই, সেই অপরাধ যদি সংগঠন না হয়, সেই ক্ষেত্রে প্ররোচনা বা সহায়তাকারীর শাস্তি। তাহলে প্ররোচনা সহায়তায় একদিনই বোঝা পারবেন না, 2 দিন পড়বেন, 5 দিন পড়বেন, ক্লাসে পরে ফোন করবেন, ইনশাল্লাহ পারি যাবেন। এই রিজাউল একদিন পারতো না, যারা বড় বড় শিক্ষক তারাও পারতো না, পৃথিবীর কেউ কোনো কিছু পারে না। গুরু ধরে শেখে, মা ধরে শেখে, বাপ ধরে শেখে। শিক্ষা আপনাকে যা কোনো একজন ব্যক্তি দ্বারা করতে হবে, শুধু অপরাধ মানুষ শেখে না, তাও গুরু ধরে। তাহলে 115 মৃত্যুদণ্ড, 115 বুঝে পড়বেন। প্রশ্ন আসবে এরকম, কখন যদি রহিম নামক ব্যক্তি করিমকে খুন করার জন্য প্ররোচনা দিল, বলল, কিন্তু করিম খুন করলো না, কার কি অপরাধ? আইনের আলোতে ব্যাখ্যা করেন। এই যে আইনের আলোতে ব্যাখ্যা করার কথা শুনে আমরা ছোটকালে ব্যাখ্যা পড়ছি, অনেক বড় বড় প্রশ্ন, কিন্তু এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা না, সামান্য একটা ধারা 115, যে রিজাউল যখন করিমকে খুন করার জন্য প্ররোচনা দিল, করিম যখন খুন করা থেকে বিরত থাকলো, করিমের কোনো অপরাধ হয় নাই, কিন্তু রিজাউলের এই প্ররোচনা মুক্তি বলার কারণেই ওই অপরাধ ছিল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। রিজাউলের শাস্তি 115 দ্বারাই হবে, 115। এখন আসেন 116। 15-16 কেন পড়বেন? সেম কথাই, কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার, কারাদণ্ডে দণ্ডিত, কারাদণ্ড মানে মৃত্যুদণ্ড বাদে, কারাদণ্ড বলতে বোঝাচ্ছে 10 বছর, 6 বছর, 5 বছর, 8 বছর, কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার অপরাধে সহায়তা করা। কারাদণ্ডে দণ্ডিত অপরাধে সহায়তা করার জন্য যখন আমি ইয়াসিন ভাইকে প্ররোচনা দিলাম, ইয়াসিন ভাই বলল কি আমি চুরি করব না। এটা স্বাভাবিক, 3 মাস, 2 বছর, 3 মাসের সাজা হতে পারে, 6 মাসের সাজা হতে পারে, ইফটিজিং করা 2 বছরের সাজা, তারপরে অনিষ্ট করা, যাক কিছু কিছু কাজ আছে যে শাস্তির পরিমাণ কম। এই ছোট কাছে কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার জন্য আমি ইয়াসিন ভাইকে প্ররোচনা দিলাম, কিন্তু ইয়াসিন ভাই বলল এ কাজ আমি করতে পারবো না, আমি সৈয়দ বংশের ছেলে, আমি নামি দামি বংশের নাতিন, আমি আপনার মতো বকাটে ফ্যামিলির লোকের সাথে মিশে আমি অপরাধ করতে পারবো না। কিন্তু ইয়াসিন তো অপরাধ করলো না, কিন্তু অপরাধ একটা সংগঠন হয়ে গেল। অপরাধ কি? যে আমি প্ররোচনা দিলাম, আমি মাপ পাওয়ার সুযোগ নাই, আমি 116তে অপরাধে দণ্ডিত হব, আমি 116 অপরাধে দণ্ডিত হব। দেখছেন, কথা বললেন মুখ দিয়ে, পার পাওয়া যাওয়ার সুযোগ নাই, পার পাওয়া যাওয়ার সুযোগ নাই। তাই কথা বলার সময় হিসাব কিতাব যাক, 140, 116, 115, 115 আর 116 বলছেন আমি মনে করি। না বুঝলে রেকর্ডিং দেখবেন, আমি সহজ এবং সাবলীল ভাষায় বলতেছি। এবং প্রশ্ন কিভাবে আসবে? আমি ইয়াসিন নামের এক ব্যক্তি, রিজাউল নামক ব্যক্তি ইয়াসিন নামক ব্যক্তিকে চুরি করার জন্য প্ররোচনা দেয়, কিন্তু ইয়াসিন চুরি করে না,
আইনের আলোতে ব্যাখ্যা করো কার কি অপরাধ। তখন আপনি বলবেন 116 ধারা মোতাবেক 116 ধারা মোতাবেক রিজাউল করিম ইয়াসিনকে প্ররোচনা দিলেও ইয়াসিন চুরি করতে রাজি হয় নাই, কিন্তু প্ররোচনা দেওয়ার কারণে এটা যখন কারাদণ্ড অপরাধ, সেই ক্ষেত্রে রিজাউলের 116 ধারায় দণ্ডিত হইবে। এইটুকু কথা লিখলেই 5-এ 5। 4 তো পাবেনই, কিন্তু যে আপনি এসে যখন প্রশ্ন খুঁজে পরীক্ষার পরে বলবেন কোথায় আছে, খুঁজেই পাওয়া যায় না, বইয়ের ভিতর থেকে আছে। আরও এমসিকিউ বলতাম, ক্লাস বড় হবে। এখন আমাদের চলতেছে লোকে বাটির সময়, এখন লোকজন পড়ার উৎসাহ কম। যখন পরীক্ষার টাইম আসবে, পদোন্নতি যখন 10-20 জন 100 জন লোকের ফাইল বাড়াবে, তখন আমাদের লোকের খুব গরজ হয়। সেই সময় পড়লে আপনি র্যাঙ্ক হবেন না, হবে না, হবে না। ওই সময় পড়ে কভার করা যায় না, এত সহজ না গোলাম হোসেন। এরপরে চলে যান 100, আপনি পড়বেন ফিরে এখন পড়বো 117। 117তে কি বলছে, আমার এখানে বিদ্যুৎ নেই, আমি একটু দেখতে পাচ্ছি না। 117তে বলছে হচ্ছে লেগে জনসাধারণ বা 10 জন ব্যক্তি কর্তৃক অপরাধের সহায়তা করা। জনসাধারণ বা 10 জন ব্যক্তি কর্তৃক অপরাধের সহায়তা করা, এটা কিরকম ঘটনা খেয়াল করেন। জনসাধারণ করতে পারে, জনসাধারণ বলতে বোঝেন তো জনগণ বা 10 জনের অধিক সংখ্যক লোক এই রকম অপরাধের সহায়তা করা। এই অপরাধটা কিরকম করে সংগঠন হয় খেয়াল করবেন। এই অপরাধটা সংগঠন হয় যে একটা এলাকার লোকজন মিছিল করতেছে, নির্বাচনের সময় দেখবেন খেয়াল করবেন মিছিল করতেছে, একজন এক দলে দাঁড়াইছে, 10-12 জন 15 জন লোক নিয়ে মিছিল করতেছে, আরেক দল আরেক দিক যাচ্ছে। তো একটা লোক রাস্তার মোড়ে দাঁড়াচ্ছে, ভদ্রলোক বেশে আসে বললো যে কলসের মিছিল কোথায় গেছে রে, ও দেখা গেল যে কয় ডানি গেছে, আসলেই গেছে বামে, আসলেই গেছে বামে, ও দেখা দিল ডানে। ঠিক আছে, পরবর্তী মিছিল আসে, বললো কোথায় গেছে, কয়েছে ওরা তো বামে গেছে, তুই ডানি যা। তাহলে দুই দল একদিক মিশে গেল না, এখানে একটা অপরাধ সংগঠন হয়ে গেল না, এটা মারামারি হতে পারে না। তাহলে স্বেচ্ছায় এই কাজটাও করলো, স্বেচ্ছায় ওই ব্যক্তি মরে পর দ্বারা এই অপরাধের সহায়তা করলো। ও কিন্তু মারামারি করবে না, ও দুই দলের একসাথে মিশিয়ে দিল যে দুই দল এখন নির্বাচনের সময় ওরা মিছিল নিয়ে একদিক গেছে, তাহলে আমি দেখার সিগন্যাল দিলাম। অথবা অথবা ওই একটা লোক যখন কোনো কোথাও অপরাধ সংগঠন হচ্ছে, সেই অপরাধ নির্বিঘ্ন হয়ে যাক, যেন কোনো বাধা বিপত্তি সৃষ্টি না হয়, তখন একজন পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলো যে ভাই এখানে অপরাধ হচ্ছে, একটা ঝামেলা হচ্ছে, কোথায়? তা বললো যে ওতন সিগন্যাল দিল, ডানের রাস্তা না দিয়ে বললো বামের দিক যান। তাহলে বামের রাস্তা দেখা দেওয়ার কারণে ওই পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যেতে পারলো না। তাহলে কি এই জনসাধারণ এই সিগন্যাল ভায়োলেট করে দিলেন আমার, তখন আমি অন্য দিক চলে যাওয়ার কারণে ওখানে অপরাধ সংগঠন হলো। এই অপরাধ করে দেওয়ার জন্য এই ব্যক্তি সহায়তা করলো। 117 দ্বারা জনসাধারণ বা 10 জন লোক মিলেও বলতে পারে, 10-12 জন লোক দ্বারা রয়েছে, বললো না, আমাকে তখন বিশ্বাস করতেই হবে যে আসলে অপরাধ অধিক সংগঠন হচ্ছে না। এরকম 17-তে প্রশ্ন আসে না, গুরুত্বের মাথায় নিয়েন না, কিন্তু 16, 17, 16 আর 15 আর 16 কিন্তু মহা গুরুত্বপূর্ণ। 9 আর 114, 109, 114, 16, 115, 116 গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণের ভিতরে গুরুত্বপূর্ণ বলে যাব, প্রশ্ন এখান থেকে আসেই যাবে। এরপরে 118, মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা। যদি কোনো ব্যক্তি মৃত্যু বা গুরুদণ্ড, মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংগঠন হবে, সেই অপরাধের ষড়যন্ত্র গোপন করে। এটা কিরকম? এরা হচ্ছে লোকে সব বোঝার জিনিস, মুখস্থ করার কিছু নাই। মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধ, এই যে কোথাও যদি কোনো জায়গায় অপরাধ সংগঠন হয়, সেখানে যদি পুলিশ অফিসার যা বা ম্যাজিস্ট্রেট যা সমাধান করতে পারে, কিন্তু একজন লোক বললো কি, বা চৌকিদার বা দফাদার বা এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হলো যে ভাই এখানে যে কোনো জ্ঞানজাম হচ্ছে বা একটা সংবাদ পেলাম, তখন বললো যে স্যার না, এখানে তো কোনো জ্ঞানজাম মারামারি ছিল না, ওইখানে কয়টা লোক বসেছিল, নিতান্ত ওরা ভালো লোক, ভুল বোঝা হয়েছিল, চলে গেছে, ঝামেলা মিটে চলে গেছে। কিন্তু আপনি জানেন ওখানে ওরা ডাকাতি করার জন্য আসছে, ওরা ডাকাতি করবে, অথবা রিজলের বাড়ি আশেপাশে ঘুরতেছে, রিজলকে খুন করবে। আপনি জানিয়ে শুনেই এই মিথ্যা কথা বলছেন বা ভুল সিগন্যাল দিয়েছেন। 109 বলছেন এই অপরাধটা আপনি জানেন, হয় খুন হবে আর না ডাকাতি হবে। খুন হলে মৃত্যুদণ্ড, আর যদি ডাকাতি হয় তাহলে আপনার যাবজ্জীবন। খুন সহজে যদি ডাকাতি হয় তাহলেও মৃত্যুদণ্ড 396 ঘটে যেতে পারে। ডাকাতি করার সময় একজন খুন করে বসলো, তাহলে সেখানে মৃত্যুদণ্ড সংগঠন হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আপনার এই ভুলের কারণে আপনি জেনে শুনে
আপনি জেনে শুনে বুঝে ওই ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে ভুল কথা বলার কারণে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট এলাকা ছেড়ে চলে গেছে। তাহলে আপনি এই ষড়যন্ত্র কি করলেন? গোপন করলেন, খায়া ফেলালেন বা লুকায় ফেলালেন। এই অপরাধের এই আপনার এহেন কারণে এই অপরাধ সংগঠন হয়ে গেল। আপনার এহেন কারণে অপরাধ সংগঠন হওয়ার কারণে আপনি বার পাবেন না। এই অপরাধটা কত? 118, মৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধ সংগঠনের আপনি ষড়যন্ত্র গোপন করছেন। এছাড়াও দণ্ড ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইনের আমি 46 নম্বর আইন আপনাদের পড়াইছিলাম, 45 সংবাদ দিয়ে সহায়তা করা। সংবাদ দিতে আপনি বাধ্য ছিলেন। গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক, প্রভৃতি ব্যক্তি সংবাদ আপনি দেন নাই। অনেক সময় বাধ্য থাকে না, এই যে সংবাদ, সে তো সংবাদ দেন নাই, তার একটা শাস্তি ছিল। কিন্তু সংবাদ যখন গোপনই করে ফেলাইছেন, আপনি জানতেন অপরাধের ষড়যন্ত্র সংবাদ, এই অপরাধ মৃত্যু বা যাবজ্জীবন, জানার পর অপরাধ সংগঠন হয়েছে, ওইটার সাথে এটি মিশায়েন না। ওই 46 সাথে 45 সাথে এটা মিশায়েন না। মানে বোঝানোর জন্য বললাম, যারা পূর্বের আইন ক্লাসগুলো জানছে তাদের স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য বলি আমি। এইটা আর ওইটা এক না। এটা হলো ষড়যন্ত্র গোপন করছে, আর ওইটার সংবাদ দিতে বাধ্য ছিল। ঠিক আছে, ওইখানে অপরাধ খুবই কম হয়, অপরাধের শাস্তি কম হয়, কিন্তু এখানে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র আপনি গোপন করে ফেলেছেন। যে অপরাধ গোপন করার কারণে তার শাস্তি হবে 118-তে। এরপরে 119 কি বলছে? সরকারি কর্মচারী কর্তৃক এমন অপরাধের ষড়যন্ত্র গোপন করা, তার শাস্তি। সরকারি কর্মচারী বলতে আমরা পুলিশ, আমাদের কাছে বিভিন্ন সংবাদ থাকে এবং পুলিশ আইনের 23 অপরাধের সংবাদ আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবৈধ করবেন। এছাড়া 150 অপরাধ সম্পর্কে সংবাদ যিনি নিয়ন্ত্রণ করার ক্ষমতাবান অফিসার, তাকে কিন্তু আমরা সংবাদটা পৌঁছে দেই না? 23 দেই, পুলিশ আইনের 23 দেই, পিআরবি 120 দেই, ফৌজদারি কার্যবিধি 185 দেই কি দেই না? তাহলে আপনাকে কি বলছেন? সরকারি কর্মচারী কর্তৃক এমন অপরাধ সংগঠন আমরা পুলিশ দিয়ে করি। সংবাদ আপনি থানায় ডিউটি অফিসারি করেন, আপনার কাছে সংবাদ আসছে যেখানে ডাকাতি পড়ছে, খুন হচ্ছে, আপনি এই সংবাদ সাহেবদের কাছে বললেন না, গোপন করে জিম্মেরি বসে থাকলেন। আপনি ডিউটি করতেছেন, আপনার কাছে সংবাদ আসলে এখানে বড় ধরনের খুন খারাপি আছে, আপনি এই সংবাদ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালেন না। এই এহেন কার্যক্রম করার কারণে আপনি সরকারি কর্মচারী, আপনি 109 দ্বারা দণ্ডিত হবেন। 109 দ্বারায় অপরাধে দণ্ডিত। আপনি ষড়যন্ত্র গোপন করছিলেন। সহজ, কঠিন কিছু না ভাই, খালি একটু গল্পের মতো শোনেন, আপনি পার পেয়ে যাবেন। আপনি দারোগা হলেন, আপনারই কল্যাণ, আপনার র্যাঙ্ক হবে, আপনার বউয়ের হবে, আপনার বাচ্চার হবে, আপনার এলাকার লোকজনের হবে, গর্ব করে বলবে পাড়ার লোকের র্যাঙ্ক হয়েছে। এরপরে চলে যায় 120 কি বলছে? কারাদণ্ড দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা। এবার বলছে একই জিনিস ভাই, কঠিন না। এই তিনটে কথা কিন্তু 119, 20